হাই ফ্রেন্ডস, ডব্লিউবিজেই 2026-এর ডিসেন্ট্রালাইজড যে কাউন্সেলিং তার ফার্দার নোটিফিকেশান আজই পাবলিশড হয়েছে এবং দেখতেই পাচ্ছ এই ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিংয়ের যে নোটিফিকেশান, এই নোটিফিকেশানটা কিন্তু টোটাল 17টা পেজের। তো এই 17 পেজের নোটিফিকেশান পড়ে যে বিষয়গুলো সম্পর্কে একদম সঠিকভাবে জানা গেছে সেটা, প্লাস যে বিষয়গুলো নিয়ে এখনও কনফিউশন আছে বা যে বিষয়গুলো হয়তো পরবর্তীকালের নোটিফিকেশান থেকে জানা যাবে, সেই সমস্ত কিছু নিয়ে একটা জিস্ট আমরা বানিয়েছি আমাদের topinsitute.in-এর এই পেজে। সেটা তোমরা দেখতে পাবে এবং আমি অবশ্যই এই যে পেজের বা এই যে আর্টিকেলের লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো। এইখানে একদম ওই 17 পেজের যে নোটিফিকেশান, সেই 17 পেজের নোটিফিকেশানের যে জিস্ট, একদম টু দি পয়েন্ট যে মেন হাইলাইট, সেইগুলোই এখানে তোমরা পেয়ে যাবে। পারপাস কি না, ফিল রেসিডুয়াল ভ্যাকেন্ট সিটস আফটার সেন্ট্রালাইজড কাউন্সিলিং। এই যে ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং তার মেন পারপাস যে ভ্যাকেন্ট সিটগুলো পড়ে আছে পার্টিসিপেটিং ইনস্টিটিউশনসগুলোয়, সেইগুলো যাতে ভর্তি করা যায়। কোন কোন কোর্সের কাউন্সিলিং হবে না, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মেসি সব একসাথে হবে। এলিজিবল ক্যান্ডিডেটস কারা, দেখো ভীষণ ইম্পর্টেন্ট। ডব্লিউবিজেই 2026 র্যাঙ্ক হোল্ডার, জেই মেন 2026 র্যাঙ্ক হোল্ডার, অথবা 10+2 মেরিট হোয়ার পারমিটেড। মানে সহজ কথায় এটা কিন্তু এই ক্লাস 12-এর মেরিট লিস্ট ওয়াইজও তোমরা অ্যাডমিশনের সুযোগ পাবে, কিন্তু অবভিয়াসলি অনলি প্রাইভেট কলেজের ক্ষেত্রে, এবং যে সমস্ত প্রাইভেট কলেজ এটাকে অ্যালাউ করে। ওকে, মানে সহজ কথায় তুমি এন্ট্রান্স এক্সাম নাও দিয়ে থাকো, পিসিএম কম্বিনেশান যদি তোমার থেকে থাকে এবং ওই প্রাইভেট কলেজ যদি অ্যালাউ করে থাকে, তাহলেও কিন্তু তুমি তোমার ওই ক্লাস 10+2 তোমার যে মার্কস তার ভিত্তিতে কিন্তু তুমি এই ডিসিতে বসার সুযোগ পাবে। ওকে, যে সমস্ত স্টুডেন্টরা এই কনফিউশনটা ছিল আমি জানি, যে সমস্ত স্টুডেন্টরা সেন্ট্রালাইজড যে কাউন্সেলিং, সেই কাউন্সেলিংয়ে যারা সিট পেয়েছিল, সিট একটা অ্যাকসেপ্ট করেছিল বা সিট একটা অ্যালটমেন্ট পেয়েছিল এবং ফাইনালি অ্যাডমিশনও কমপ্লিট করে নিয়েছে, তারা কিন্তু এই কাউন্সেলিংয়ে বসতে পারবে না। পরিষ্কার বলা আছে, এই কাউন্সেলিংয়ে বসতে গেলে রেজিস্ট্রেশন ফি কিন্তু 250 টাকা পড়ছে, নন রিফান্ডেবল এটা। এবং চয়েস ফিলিং যেটা দেখো, এলিজিবল ইনস্টিটিউটস কোর্সেস ক্যান বি সিলেক্টেড, চয়েসেস ক্যান বি অ্যাডেড, ডিলিটেড অর মডিফাইড উইদিন দ্য উইন্ডো। চয়েস লকিংয়ের আগে তুমি এই চয়েস চেঞ্জ করতে পারবে, এডিট করতে পারবে, মডিফাই করতে পারবে, ঠিক সেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের মতোই। ওকে, কিন্তু চয়েস প্রায়োরিটিটা বোঝো, নো প্রেফারেন্স, প্রায়োরিটি ও র্যাঙ্কিং এবং লকড চয়েসেস দে আর অ্যান আনঅর্ডার্ড সেট। এইটা কিন্তু একটা নতুন জিনিস এবং এখানে বেশ কিছু কনফিউশনও আছে। মানে সহজ কথায় সেন্ট্রালাইজড কাউন্সিলিংয়ে তুমি যেভাবে প্রায়োরিটাইজ করতে তোমার যে চয়েস, ধরো একটা কলেজের অমুক ব্রাঞ্চকে তুমি 1-এ রাখলে, আবার সেই কলেজেরই অন্য আরেকটি ব্রাঞ্চকে তুমি 2-এ রাখলে, আবার 3 নম্বরে হয়তো অন্য আরেকটি কলেজের কোনো একটি ব্রাঞ্চকে 3-এ রাখলে, এইভাবে তুমি নিজের চয়েসের যে প্রায়োরিটি সেটা সেট করো না, মানে সেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ে সেটা করেছিলে এবং সেই ওয়াইজ কিন্তু কলেজগুলো ওয়েটেজ পেতো মানে তোমার ক্ষেত্রে। কিন্তু এখানে তেমন কোনো ব্যাপার নেই, কিন্তু এখানে তুমি যে কলেজগুলোকে রাখবে তোমার লিস্টে, সেই সমস্ত কলেজ বা সমস্ত যে কলেজ প্লাস ব্রাঞ্চের যে কম্বিনেশন, সেটাই কিন্তু সেম ওয়েটেজ পাবে। লক চয়েসেস ক্যানট বি চেঞ্জ ফর দ্যাট ফেজ। লক একবার হয়ে গেলে আর তুমি চেঞ্জ করতে পারবে না, এটা ঠিক। এবং লাস্ট সাকসেসফুলি সেট চয়েসেস আর অটোমেটিক্যালি লক আফটার দ্য ডেডলাইন। এটাও কাইন্ড অফ সেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ে একই নিয়ম ছিল। মেরিট প্রায়োরিটিটা দেখো, ডব্লিউবিজেই যে র্যাঙ্ক সেইটা প্রথমে, দেন জেই মেনের যে র্যাঙ্ক সেইটা, দেন ক্লাস 10+2 তার যে মার্কস সেইটা। এইভাবেই কিন্তু মেরিটের প্রায়োরিটিটা সেট করা আছে। সাবজেক্ট টু এলিজিবিলিটি, ক্যাটাগরি, সিট রুলস অ্যান্ড ভ্যাকেন্সি। ক্যাটাগরি, সিট রুলস অ্যান্ড ভ্যাকেন্সি এইগুলোও কিন্তু মাথায় রাখতে হবে। দেন মাল্টিপল অ্যালটমেন্টস, এই বিষয়টাও নতুন। দেখো, এ ক্যান্ডিডেট মে রিসিভ মাল্টিপল কলেজ অর ইনস্টিটিউট কোর্স অ্যালটমেন্টস। মানে একজন স্টুডেন্ট যখন সিট অ্যালটমেন্ট পাবে সেন্ট্রালাইজড কাউন্সিলিংয়ে, যে কোনো একটি কলেজের সিট অ্যালটমেন্টই তাকে দেওয়া হতো, কিন্তু এখানে কিন্তু একাধিক অপশান কিন্তু সে পেতে পারে যখন সে সিটটা পাবে। কিন্তু অনলি ওয়ান অ্যালটমেন্ট ক্যান বি কনফার্মড অর লক, কিন্তু লক করতে হবে যে কোনো একটিকে। সহজ কথায় যখন রেজাল্ট পাবলিশড হবে তখন একাধিক কলেজ এবং কোর্সের কম্বিনেশান ওয়াইজ অপশান পেয়েছো, যে কোনো একটিকে যেই মুহূর্তে তুমি লক করবে সঙ্গে সঙ্গে কিন্তু বাকিগুলো তোমার হাত থেকে বেরিয়ে যাবে। ওকে, সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে। তারপরে দেখো 2000, দ্য নোটিফিকেশান ডেসক্রাইবস ইট অ্যাজ রিফান্ডেবল অর অ্যাডজাস্টেবল। মানে এই টাকাটা রিফান্ডও হতে পারে এবং অ্যাডজাস্টও হতে পারে। অ্যাডজাস্ট মানে কি, যখন তুমি কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে নেবে সেই কলেজের যে ফিস সেটার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যেতে পারে। আবার যদি তুমি সিট উইথড্র করে নাও সেক্ষেত্রে রিফান্ডেবলও হবে এটা। ওকে, ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হবে ম্যান্ডেটরি আফটার সিট কনফার্মেশন অ্যান্ড ফি পেমেন্ট।
সিট কনফার্মেশন করার পর এবং ওই সিট অ্যাকসেপ্টেন্স ফি দেওয়ার পর এখানেও ফিজিক্যাল ভেরিফিকেশান করতে যেতেই হবে। ডাইনামিক এই যে ভ্যাকেন্সি ইনফরমেশনটা খুব ভালো, এটা খুব ভালো একটা সিস্টেম করেছে আমি বলবো। ডাইনামিক ইনস্টিটিউশন ওয়াইজ, প্রোগ্রাম ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ড্যাশবোর্ড একটা থাকবে, মানে একদম আপ টু ডেট সিট ম্যাট্রিক্স কিন্তু তোমরা পেতে থাকবে যখনই ফেজ একটার পর একটা ফেজ যাবে। ডাইনামিক ইনস্টিটিউশন ওয়াইজ, প্রোগ্রাম ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ড্যাশবোর্ড কিন্তু পাবলিশড হবে। তার ফলে হবে কি, একটা ফেজের পরে কোন কলেজে কোন ব্রাঞ্চে কত সিট ফাঁকা আছে সেটা তোমরা ডাইনামিক্যালি জানতে পারবে, যেটা ভীষণ ভালো। কোন কলেজে কোন ব্রাঞ্চে কত সিট ফাঁকা আছে এই বিষয় নিয়ে যে প্রশ্নটা, সেটা কিন্তু অনলি এবং অনলি অফিসিয়াল কাউন্সেলিং পোর্টাল থেকেই জানতে বলেছে। ওই যে সিট ম্যাট্রিক্স থাকবে বা এই যে ড্যাশবোর্ডের কথা বলা হয়েছে, সেই ড্যাশবোর্ডটা কীভাবে থাকবে সেটা এখনও জানা যায়নি, কিন্তু সেই ড্যাশবোর্ড থেকেই কিন্তু বলা হয়েছে যে এই ড্যাশবোর্ডের যে তথ্য সেটাকেই কিন্তু অফিসিয়াল তথ্য হিসেবে ধরতে হয়। বাকি কোনো থার্ড পার্টি সাইট থেকে কে কী বলছে বা ডাইরেক্ট কলেজে যদি বলে আমাদের অমুক ব্রাঞ্চে এত সিট ফাঁকা আছে, সেটাও কিন্তু ধর্তব্যের মধ্যে ধরবে না। একদম WBJEBর পোর্টালে সেইখানে যে ইনফরমেশান পাবে সেটাই শেষ কথা, পরিষ্কারভাবে বলা আছে। নাম্বার অফ ফেজেসটা এখনও ক্লিয়ারলি বলা হয়নি। সিট কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, ফিজিক্যাল ভেরিফিকেশান না করলে সিট ক্যান্সেল হয়ে যাবে। এই বিষয়টা দেখো, 2 consecutive নন রেসপন্সেস আফটার partial allotment in 2 consecutive phases the candidate can be ডিভার্ড ফ্রম ফার্দার পার্টিসিপেশন। মানে দেখো, প্রথমবার পার্সিয়াল অ্যালটমেন্ট হওয়ার পর নন রেসপন্সিভ থাকতে পারো, কিন্তু পরপর দুবার যদি এই পার্সিয়াল অ্যালটমেন্ট পাওয়ার পরেও তুমি নন রেসপন্সিভ থাকো, তাহলে কিন্তু পরবর্তী ফেজেও তুমি আর পার্টিসিপেট করতেও পারবে না। অরিজিনাল কাউন্সেলিং ডকুমেন্টসটাও ভীষণ ইম্পর্টেন্ট। পোর্টাল জেনারেটেড অরিজিনালস আর রিকোয়ার্ড, স্ক্রিনশট অর ফটোগ্রাফস আর নট অ্যাকসেপ্টেড। দেন দেখো, ডু নট গেস দিস পয়েন্ট, এই বিষয়গুলো নিয়ে কিন্তু কনফিউশন আছে। সেটা কী কী, এইটা ক্লিয়ারলি বলা আছে যে যারা সেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের মাধ্যমে একটা সিট পেয়েছিল এবং অ্যাডমিশনও নিয়ে নিয়েছে, তারা এই কাউন্সেলিংয়ে বসতে পারবে না, এটা ক্লিয়ারলি বলা আছে। কিন্তু এই বিষয়টা ক্লিয়ারলি মেনশন করা নেই যে যারা সেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের সিট পেয়েছিল কিন্তু অ্যাডমিশন নেয়নি, তারাও কি বসতে পারবে? আমার মনে হচ্ছে বসতে পারবে। আমার এটা পার্সোনালি আমি বলছি, আমার মনে হচ্ছে তারা বসতে পারবে, কিন্তু এই কোনো মনে হওয়ার ওপর নির্ভর করবে না। এই বিষয়তেও একদম শিওর হওয়ার জন্য আমি বলবো অবশ্যই কল করে নিও, অথবা তোমরা লগ ইন করলেও বুঝতে পারবে। যদি দেখো যে হচ্ছে, মানে তোমরা বসতে পারছো, তাহলে বুঝবে যে হ্যাঁ এলিজিবল। ওকে, তো আমার যেটা ধারণা, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন মাইন্ডেড, আমার ধারণা যে সমস্ত স্টুডেন্টরা সেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ে কোনো একটা সিট পেয়েছিল কিন্তু আলটিমেটলি অ্যাডমিশনটা নেয়নি, তারা এখানে বসতে পারবে, এটা কিন্তু আমার ধারণা। ওকে, এমনও বেশ কিছু স্টুডেন্ট আছে আমি জানি যারা সিট অ্যাকসেপ্ট করেছিল কিন্তু আলটিমেটলি যে অ্যাডমিশনের প্রসেস সেটাকে কমপ্লিট করেনি, মানে অ্যাডমিশন নেয়নি শেষের দিকে। তাদের ক্ষেত্রে কী হবে সেটাও কিন্তু ক্লিয়ারলি বলা নেই, কিন্তু এখানেও আমার ধারণা যেহেতু তারা অ্যাডমিশন ফাইনালি নেয়নি, তারা মোস্ট প্রবাবলি বসতে পারবে। কিন্তু ওই এখনও পর্যন্ত এই বিষয় কিন্তু ক্লিয়ারলি ওই নোটিফিকেশানে কিছু মেনশন করা নেই। ক্লিয়ারলি জানার জন্য ওই বারবার বলবো, WBJEBর যে হেল্প ডেস্ক সেখানে কল করে জেনে নিও। এক্স্যাক্ট রেজিস্ট্রেশন ডেটস সেটা এখনও পাবলিশড হয়নি, অবশ্যই পাবলিশড হবে খুব শীঘ্রই, কমপ্লিট শিডিউল পাবলিশড হবে, সেটা দেওয়া হবে। এক্স্যাক্ট চয়েস ফিলিং ডেট, এই ডেটসগুলো এখনও পাবলিশড হয়নি, মানে কোনো শিডিউল সেটা পাবলিশড হয়নি, যে কারণে এক্স্যাক্ট অ্যালটমেন্ট ডেটস, ওকে, এবং এক্স্যাক্ট নাম্বার অফ ফেজেস সেটাও এখানে বলা নেই এই নোটিফিকেশানে, সেটা হয়তো ওই শিডিউল যখন পাবলিশ হবে সেখানে হয়তো মেনশন করা থাকবে। ফাইনাল পার্টিসিপেটিং ইনস্টিটিউট লিস্ট, এই ফাইনাল লিস্টটাও পাবলিশড হয়নি। প্লাস ওই যে লেটেস্ট সিট ম্যাট্রিক্স, যে কোন কোন কলেজ বা কোন কোন ইউনিভার্সিটি পার্টিসিপেট করতে চলেছে এই ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ে, তার একটা কমপ্লিট লিস্ট, এবং সেই ইনস্টিটিউশনগুলোয় কোন কোন ব্রাঞ্চে কতগুলো সিট ভ্যাকেন্ট আছে, সেই যে লিস্টটা সেটা এখনও পর্যন্ত পাবলিশড হয়নি, খুব শীঘ্রই হবে। তো এবং এই বিষয়টা আর একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা ওখানেই বলা আছে যে ওই গেস ওয়ার্কে যেও না, বা ডাইরেক্ট কলেজে ফোন করে জানতে যেও না যে আপনাদের কলেজে অমুক ব্রাঞ্চে কত সিট ফাঁকা আছে, কোনো দরকার নেই। একদম পরিষ্কার এখানে বলা আছে যে এই পোর্টালে, মানে WBJEBর পোর্টালে যেটা ইনফরমেশান দেওয়া থাকবে, যে ফাইনাল সিট ম্যাট্রিক্স থাকবে, যে ডাইনামিক সিট ম্যাট্রিক্স আসবে, তার যে ড্যাশবোর্ড পাবলিশড হবে বা তার যে ড্যাশবোর্ড থাকবে, সেটাই কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল ইনফরমেশান। ওকে, সেই ইনফরমেশানের ওপরই কিন্তু রিলাই করতে বলেছে বারবার ওই নোটিফিকেশানে। ওকে, দেন হাউ মাল্টিপল এলিজিবল চয়েসেস আর ইন্টারনালি রিসলভ, এটা নিয়ে সত্যি কনফিউশন আছে। দ্য নোটিফিকেশান সেজ চয়েসেস হ্যাভ নো প্রায়োরিটি অর্ডার but does not state a separate college or course preference or tie breaking mechanism. এটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, সেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের সিস্টেম কিন্তু কোনো কলেজকেই কোনো এক্সট্রা ওয়েটেজ দেয়নি, ওয়েটেজ স্টুডেন্টরা দিত, স্টুডেন্টরা নিজেদের পছন্দ ওয়াইজ কলেজকে র্যাঙ্ক করতো, মানে সিস্টেম কিন্তু কোনো র্যাঙ্কিং
করে দেয়নি, কিন্তু এখানে বলা হয়েছে যে স্টুডেন্টরাও কোনো র্যাঙ্কিং দিতে পারবে না, মানে স্টুডেন্টরাও যে ওয়াইজ সাজাবে সেটাই যে র্যাঙ্ক সেটা কিন্তু নয়, পরিষ্কার বলা আছে। তাহলে কিভাবে কলেজগুলোকে ওয়েটেজ দেওয়া হবে, কে দেবে, কীভাবে হবে, সেই বিষয়টা নিয়ে কনফিউশন আছে। এবং যেহেতু একজন স্টুডেন্ট মাল্টিপল অপশান পেতে পারে যখন রেজাল্ট পাবলিশ হবে, সেটাও বা কীভাবে হবে, এই সমস্ত বিষয়ে কনফিউশন আছে। তো সেটা আলটিমেটলি যখন কাউন্সেলিংটা স্টার্ট হবে সেই কনফিউশন হয়তো দূর হয়ে যাবে। যাই হোক, 2026 ডিসেন্ট্রালাইজড কাট অফটা দেখো, নো কাট অফ ক্যান বি স্টেটেড বিফোর দ্য ভ্যাকেন্সিজ অ্যালটমেন্ট প্রসেস অ্যান্ড ক্যান্ডিডেট পুল আর নোন। কোনো মানে কাট অফের ব্যাপারেও কিছু জানা যায়নি, এবং ওই যতক্ষণ না সিট ম্যাট্রিক্স পাবলিশড হচ্ছে ততক্ষণ কাট অফের বিষয়ে কোনো অ্যানালিসিস করাটা উচিত নয়। ওকে, এবং প্রসেসটা দেখে নাও, একদম ইজি প্রসেস, যেটা রেজিস্ট্রেশন প্রথমে, দেন চয়েস ফিলিং, দেন চয়েস লকিং, দেন মেরিট অর এলিজিবিলিটি, দেন অ্যালটমেন্ট, দেন লক ওয়ান, যে কোনো একটাকে লক করতে হবে, কারণ অ্যালটমেন্ট পাবে তুমি একাধিক কলেজে অ্যালটমেন্ট পেতে পারো, যে কোনো একটাকে তোমায় লক করতে হবে, 2000 টাকা ফি পেমেন্ট করতে হবে, সিট অ্যাকসেপ্টেন্স ফি, প্রভিশনাল অ্যাডমিশন রিসিপ্ট, ওকে, সেটাকে কালেক্ট করতে হবে, ফিজিক্যাল রিপোর্টিংয়ে যেতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান করতে যেতে হবে, এবং তারপরে অ্যাডমিশান কনফার্মেশান করতে পারবে। ওকে, তো এই হচ্ছে সহজ ওয়ার্ক ফ্লো। যাই হোক, যদি এই কাউন্সেলিং রিলেটেড কোনো কোশ্চেন থাকে এই বিষয়ে, যেগুলো জানা গেছে সেই বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে এবং এই ভিডিও দেখে যদি সেই কনফিউশন দূর না হয়ে থাকে, আমাকে ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই শো করছে। আর এটাও বলে দিচ্ছি যে বিষয়গুলো নিয়ে আমারও কনফিউশন আছে সেইটা নিয়ে কিন্তু, বা যে বিষয়টা নিয়ে তোমার নিজের এমন কনফিউশন আছে যে এইটা সত্যিই মানে আমি নোটিফিকেশান দেখেও বুঝতে পারছি না, তো এই যে আর্টিকেল আছে, এই আর্টিকেলটার লিঙ্ক আমি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা এই আর্টিকেলটা দেখলে একটা ক্লিয়ারিটি পাবে, বিশেষ করে একটা ওয়ান পয়েন্টার, মানে খুব জিফটে, মানে খুব সহজে একদম জিফটা বুঝে যাবে। কিন্তু তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আমাকে কল করতে পারো, কিন্তু আমি হাইলি রেকমেন্ড করবো যে কোনো কনফিউশন এই কাউন্সেলিং রিলেটেড সেই কনফিউশন দূর করার জন্য WBJEBর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেইখানে যে হেল্প ডেস্কের নাম্বার দেওয়া আছে সেইখানে কল করে নিও, তাহলে একদম এক্স্যাক্ট তথ্য পেয়ে যাবে। ওকে, যাই হোক, যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে তো এখন সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।